বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে আদেশ সংশোধন হচ্ছে। জুন নাগাদ মন্ত্রিসভায় অনুমোদনের আশা গভর্নরের। সামাজিক সুরক্ষায় অতিরঞ্জিত ব্যয় দেখিয়েছে বিগত সরকার, মত বিশ্লেষকদের। সুষম বণ্টন নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকারের তাগিদ। জুনেই আগামী অর্থ বছরের বাজেট পেশ, জানালেন অর্থ উপদেষ্টা। রোজার পর মূল্যস্ফীতি কমার আশা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনামে, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে আগামী জুনের মধ্যেই মন্ত্রিসভায় আদেশের সংশোধনী অনুমোদনের জন্য তোলা হবে। স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংককে কাজ করতে দেয়াই হবে এর মূল লক্ষ্য। বিকেলে গবেষণা সংস্থা সিপিডির সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজনৈতিক সরকার আসলেও যাতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান গভর্নর। এ সময় উচ্চ খেলাপি ঋণ এবং অনিয়মে জর্জরিত কিছু ব্যাংককে বাঁচানো সম্ভব নয় বলে আশঙ্কা করেন আহসান এইচ মনসুর। জানান, যেসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে তাদের তারল্য সংকট কেটেছে। ইসলামী 6টি ব্যাংক এপ্রিলের মাঝামাঝি নাগাদ পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন গভর্নর। অনুষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দুর্বল ব্যাংকগুলোকে জনগণের টাকা দিয়ে স্বাভাবিক করাটা ঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি। সংক্ষিপ্ত করতে পারি তাহলে আমাদের পরের সেশনটা ব্যাংকগুলোকে গুড গভর্নেন্স এর মাধ্যমে আবার পুনর্বাসন করার সম্ভব কিনা সেটা দেখতে হবে। সব ব্যাংকই যে বেঁচে যাবে তা নয়, এটাও সত্যি কথা। কিছু কিছু ব্যাংক যেগুলো বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রচেষ্টা সত্ত্বেও হয়তো হবে না, অটোনমি ইস্যু, এই ব্যাপারে মোটামুটি ভাবে একটা সিদ্ধান্ত নীতিগতভাবে হয়েছে। অতীতে সামাজিক সুরক্ষা খাতে অতিরঞ্জিত ব্যয় দেখানো হয়েছে। এ খাতের ব্যয় জিডিপির মাত্র 1.2%। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। রাজধানীতে সিপিডির 2 দিনের সম্মেলনে সামাজিক সুরক্ষা নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, এ খাতে যে বরাদ্দ দেয়া হয় তা লোক দেখানো। এর সুষম বণ্টনে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বয়স্ক, বিধবা ভাতাসহ দেশের সামাজিক সুরক্ষা খাতে 140টি কর্মসূচি চালু রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক গবেষণায় উঠে আসে 6টি বড় স্কিমের মধ্যে শুধুমাত্র বয়স্ক ভাতাই প্রকৃত সামাজিক সুরক্ষা খাত হিসেবে বিবেচিত। যত বেশি প্রোগ্রামস, তত বেশি মিনিস্ট্রি অফিসিয়ালসদের দৌড়াদৌড়ি, তত বেশি দুর্নীতি দৌরাত্ম্য, তত বেশি হচ্ছে এটা ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। একটা প্রোগ্রামে আমরা খরচ করি 27%, সেটা কি? পেনশন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন, যেটা আসলে যদি আপনি মনে করেন যে সামাজিক সুরক্ষা খাতের উদ্দেশ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা, তাহলে কিন্তু সেটা তার উদ্দেশ্য না। বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা খাতের বণ্টনে দুর্নীতি এড়াতে বেশি প্রোগ্রাম না নিয়ে 15 থেকে 20টি করা যেতে পারে, যেখানে বাড়বে সুবিধাভোগীর সংখ্যা, অপচয় হবে না সরকারি অর্থের। এই যে একবার দেওয়া শুরু করলেন 600 টাকা, এইটা যে কোন জন্মে চেঞ্জ হবে কোন, প্রত্যেক বছর মূল্যস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো যেহেতু বাড়ে নাই, এই সবগুলো ভাতার কিন্তু রিয়েল ভ্যালু অনেক কিন্তু কমে যাচ্ছে। আলোচনায় সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হয় তা অতি নগণ্য এবং লোক দেখানো। এই প্রহসনটা অত্যন্ত রাজনৈতিক, কারণ আমাকে একটা সংখ্যা দেখাতে হবে। আমি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াই, একজন রাজনীতিককে বলতে হয় আমি এত এত লক্ষ মানুষকে এই টাকাটা দিয়েছি। কিসের জন্য? দারিদ্র বিমোচন করার জন্য। ওই টাকাটা একটা অপমান ছাড়া আর কিচ্ছু নয়। গবেষণায় উঠে আসে, শহর এলাকায় 2030 সালের মধ্যে সামাজিক সুরক্ষা খাতে সুবিধাভোগীর সংখ্যা আরও 20% বাড়বে। তাই এটি মাথায় রেখে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন বাড়ায় হ্যাকিং ও সাইবার ঝুঁকিও বাড়ছে। প্রযুক্তি ব্যবহারে এসব ঝুঁকি মোকাবেলা করেই আর্থিক খাতকে এগিয়ে নিতে হবে বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, এর মাধ্যমে ব্যাংক খাত উজ্জীবিত হওয়ার পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। রাজধানীর একটি হোটেলে অনলাইন লেনদেন পদ্ধতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন ডক্টর আহসান এইচ মনসুর।
অর্থনৈতিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে বেড়েছে ডিজিটাল লেনদেন। দিনরাত ২৪ ঘন্টা যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন মেটানো যাচ্ছে এসব মাধ্যমে। প্রতিদিন দেশে লেনদেন ৪৮,৪১০ কোটি টাকার। এর মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে হয় ৪,০০০ কোটি টাকার বেশি লেনদেন। অনলাইন পেমেন্ট সিস্টেম আরটিজিএস এর মান উন্নয়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, দিন দিন ডিজিটাল মাধ্যমে লেনদেন বাড়ছে, সাথে সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। আমরা যখন ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ে যে কোনো বিল বাকি রয়েছে, আমরা বিছনায় শুয়েই সেই বিলটা পেমেন্ট করে দিতে পারছি। রাত ১২টার সময় স্বজন হাসপাতালে জরুরি ওষুধ কিনতে হবে, কিন্তু পকেটে পর্যাপ্ত ক্যাশ নেই। নিকটতম স্থানের কোনো এটিএম ব্যবহার করে আমরা তাৎক্ষণিকভাবে সে ক্যাশের চাহিদা মেটাতে পারি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতে হ্যাকিং সহ যেসব ঝুঁকি রয়েছে তা মোকাবেলায় সবাইকে সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ দেন তিনি। অর্থনৈতিক কার্যক্রমকে অনেকখানি আমরা যেটাকে বলবো উজ্জীবিত করতে পারছি, অর্জন হয়েছে অনেক, এবং এই যে আপগ্রেডেশনটা হলো এটারও খুব দরকার ছিল। যেভাবে আমাদের ভলিউম বাড়ছে, যেভাবে আমরা সামনের দিকে এগুচ্ছি ইন টার্মস অফ পেমেন্টস ভলিউম, তাতে আপগ্রেডেশন না করে উপায়ও ছিল না। এটা করতেই হতো এবং আরও করতে হবে আগামীতে, কোনো সন্দেহ নাই। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বর্তমান বছরে ১৭ লাখ কোটি টাকার লেনদেন হচ্ছে। শিগগিরই তা ২৫ লাখ কোটিতে পৌঁছানোর আশা কেন্দ্রীয় ব্যাংকের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের বাজেট আগামী জুন মাসেই পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের কথা বলেন। রোজার পর মূল্যস্ফীতি ৭ থেকে ৮% ঘরে নামিয়ে আনা হবে বলেও আশা করেন তিনি। উপদেষ্টা বলেন, রোজার নিত্য প্রয়োজনীয় জিনিস চাল, ডাল, চিনি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। রোজায় সময় যাতে দাম না বাড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টাকা পাঠানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এটি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে হলে সেটা দেখার বিষয়। তবে আর্থ সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। এনজিও ব্যুরো কোনো সমস্যা পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। জুনের পরে বাজেট অপেক্ষা করে না কারোর জন্য। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক। আমরা রিভাইজ বাজেট আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করে। আর ওই বাজেটটা আমরা করব, জুনের বাজেট দেব। রাজস্ব আদায়ে কিছুটা গতি ফিরে এসেছে। গেল জানুয়ারিতে রাজস্ব সংগ্রহে 7% প্রবৃদ্ধি হয়েছে, যা অর্থবছরের 7 মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু হয়, রাজস্ব আদায় বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, জুলাই আগস্টের আন্দোলনে এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রমে মন্দভাব এসেছিল, তা ধীরে ধীরে কমে আসছে। ফলে রাজস্ব সংগ্রহে উন্নতি হয়েছে। তবে তারা সতর্ক করেছেন, রাজস্ব আদায় এখনও স্বাভাবিকের চেয়ে নিম্ন স্তরে রয়েছে। তাই আগামী মাসগুলোতে যদি রাজনৈতিক অস্থিরতা বাড়ে তবে প্রবৃদ্ধির হার বজায় রাখা চ্যালেঞ্জিং হবে। আদায় বাড়লেও 7 মাসে রাজস্ব সংগ্রহ মাত্রার চেয়ে 21% কম, যার ফলে প্রায় 50,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। প্রবাসী কল্যাণ, পানি সম্পদ ও বিমান ও পর্যটন, এই 3 মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে দুর্নীতি নিয়ে তৈরি প্রতিবেদন আজ দুদকে উপস্থাপন করেছে দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি। দুপুর 12:30 থেকে বিকেল 3টা পর্যন্ত দুদক চেয়ারম্যানের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে কমিটি সাংবাদিকদের জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের রাডার কেনায় দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। 6টি বিমানবন্দরে তার নেতৃত্বে সিন্ডিকেট উন্নয়নের নামে হাজার কোটি টাকা আত্মসাৎ করে। পানি সম্পদ মন্ত্রণালয় এখনও আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির। এছাড়া শ্রমিক রপ্তানির নামে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। অন্যান্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়েও কাজ করছে কমিটি। অনুসন্ধান করে ভেরিফাই করে যে করা হচ্ছে তা না, উপস্থিত মুহূর্তে যে প্রবল উত্তেজনা আছে, দুর্নীতি বিরোধী মনোভাব জনগণের মধ্যে আছে, তারই একটা প্রতিকারের ব্যবস্থা। এখানে একটা কথা মনে রাখতে হবে, মানুষের স্বভাবের মধ্যেই
দুর্নীতির প্রবণতা আছে, ন্যায়নীতির প্রবণতাও আছে। কোনো সময়ে কোনো সমাজে কোনো জাতির মধ্যে দুর্নীতির যাদের মধ্যে প্রবল তারা ক্ষমতাসীন হয়, এবং যারা দুর্নীতি চায় না, একটা ন্যায়নীতির ভিত্তিতে সমাজ চলবে, তারা মানে বিমান টিকিটে 10 দিনের অনাদায়ী আবগারি শুল্কে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত 9 জানুয়ারি আকাশপথে ভ্রমণের উপর দূরত্ব ভেদে আবগারি শুল্ক বাড়ানো হয়। আদায় জটিলতার কারণে 9 থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনাদায়ী বাড়তি আবগারি শুল্কে অব্যাহতি দিয়েছে সংস্থাটি। টিকিটের দামের সঙ্গে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে। এই বিষয়ে জারি করা আদেশে বলা হয়, অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্কের পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 700 টাকা। সার্কভুক্ত দেশে ভ্রমণে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং সার্কভুক্ত দেশের বাইরে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা করা হয়। এছাড়া ইউরোপ আমেরিকা ভ্রমণে আবগারি শুল্ক 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। ইন্টারনেট শাটডাউন চিরদিনে বন্ধে স্টারলিংকে আনা হচ্ছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে একথা বলেন। শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশে স্টারলিংকের আগমনের অর্থ হলো ভবিষ্যতে কোনো সরকারি ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। তিনি বলেন, ইন্টারনেট শাটডাউনের ফলে লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছেন, হারিয়েছে চাকরি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 16 বছরের শাসন আমলে ইন্টারনেট বন্ধ করেছে অনেকবার। বিক্ষোভ ও বিরোধী দমন আন্দোলন করতে স্বৈরশাসক ও একনায়কদের প্রিয় হাতিয়ার ছিল ইন্টারনেট শাটডাউন। প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় পৌঁছে যাবে উচ্চ গতির ইন্টারনেট সেবা। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট ও স্থানীয়দের ঘর বাড়ি। আনুমানিক ক্ষতির পরিমাণ 50 লাখ টাকা বলছে প্রশাসন। আগুনে 35টি বসত বাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষ। দুর্গম এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেড়েছে আগুনের ক্ষয়ক্ষতি বলছে ফায়ার সার্ভিস। সাজেকের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডে রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় সাজেকের রুইলিপাড়ার এই স্টোন গার্ডেনে রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর 16টি ও ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো মানুষেরা। আমরা তো কিছু রক্ষা করতে পারছি না, সব আমার আত্মীয় স্বজনের বাড়ি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমাদেরকে যাতে সাহায্য করে, আমাদের অন্তত থাকার মতো হলে ব্যবস্থা করে দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জরুরি খাবার ও আশ্রয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাজেকের রিসোর্ট মালিকেরা। নিঃস্ব মানুষদের সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ রিসোর্ট কাঠের বাড়ি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টে পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন নেভানো যায়নি, জানালেন কর্মকর্তা। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায়, তাহলে আগুন বড় হতে পারে না। সাজেকে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফল আমদানির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার না করায় আমদানিকারকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ফলের দাম। এতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের ফল মন্ডি, যার প্রভাব পড়তে পারে এবার রোজায়। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের আশ্বাসে জাহাজ থেকে আপাতত ফল খালাস করলেও যে কোনো মুহূর্তে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি ফল ব্যবসায়ীদের। এক সপ্তাহ পরই শুরু রমজান মাসের। এ সময় ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ, কিন্তু রোজা শুরুর আগেই অস্থির ফলের বাজার। সব ধরনের বিদেশি ফলের ওপর 10% শুল্ক বাড়ানোয় গতবারের তুলনায় এবার মূল্য দ্বিগুণেরও বেশি। ফলে ইফতারের ফল রাখা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিক্রেতাদের। ব্যবসায়ীদের তথ্য মতে গত রোজার আগে আপেল ও মাল্টার ডিউটি ছিল 80 টাকা, এবার তা বেড়ে 118 টাকা হয়েছে। যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা।
ব্যাটটা সরকার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর দরুন এখানে ফলমন্ডিতে ব্যবসা নাই বললেই চলে, এখানে টোটালি আমাদের বিক্রি কোনো নাই, কারণ এখানে বুকতারা এই প্রোডাক্ট এগুলো নিতে পারতেছে না। খুচরা সেল করতাম ডেলি 2000 কার্টন, এখন সেই সেলটা নেমে আসে 500 কার্টনে। আমাদের খরচ কিন্তু কমে নাই, খরচ সেম আগে যা হইতো এখন তো আরও বাড়ছে, কিন্তু আমাদের সেল কমে যাওয়াতে আমরা ব্যবসায়ীরা এখন হিমশিম খাচ্ছি, আমরা লসের সম্মুখীন হচ্ছি। 12 ফেব্রুয়ারি ফল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৈঠকে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে স্থগিত হয় আন্দোলন। তবে দাবি না মানা হলে আবারও আন্দোলনে যাবার ঘোষণা ব্যবসায়ীদের। আমরা আন্দোলনে অবশ্যই থাকব, যদি রমজানে না পারি আমরা রমজানের পরে আমরা টিকে আমাদের আন্দোলনে আমরা ফিরে যাব। এদিকে রোজায় চাহিদার কাছাকাছি পরিমাণের ফল ইতোমধ্যে দেশে চলে এসেছে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের। ইতিমধ্যে আমাদের প্রায় অর্ধেক আপেল কমলা মালটা কিন্তু চলে আসছে এবং আমাদের চাহিদা অনুযায়ী। একটা সিজন যখন থাকে বর্ষাকাল, সাপোজ আমাদের দেশে যখন আম কাঁঠাল আসে তখন কিন্তু বিদেশি ইম্পোর্টটা নর্মালি কিন্তু কম হয়। রমজানের আগে বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষ আন্তরিক হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্য দিবসেও ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসইর প্রধান সূচক বেড়েছে 32.94 পয়েন্ট, লেনদেন বেড়েছে 62 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে প্রায় 135 পয়েন্টের বেশি। মঙ্গলবার সকাল থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে সূচক বাড়ে 10 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসই সূচক 32.94 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5267 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 607 কোটি 20 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 62 কোটি 92 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 196টির, কমেছে 156টির। অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম টেলিকম খাতের গ্রামীণফোন, দ্বিতীয় অগ্নি সিস্টেমস, তৃতীয় অবস্থানে শাইনপুকুর সিরামিক্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম বসুন্ধরা পেপার মিলস, কাট্টালি টেক্সটাইল দ্বিতীয়, এবি ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে সোশ্যাল ইসলামী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 135.38 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,705 পয়েন্টে। লেনদেন 13 কোটি 17 লাখ টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 158 টাকা 79 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 131 টাকা 62 পয়সায়। ভারতের রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত রয়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 69 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 397 টাকা 69 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হচ্ছে 27 টাকা 80 পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।